বৈদিক শান্তিমন্ত্রের মাধ্যমে আজকে ক্লাস শুরু করব। সকলে পাঠ করবেন মিউট অবস্থায়। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আচ্ছা, সর্বেষাং কথম সন্তি। সকলে কেমন আছেন? ভালো আছি দিদি। দিদি আপনি ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, আমাদের গত ক্লাসে তো গত মঙ্গলবার একটা গল্প পড়ানো হয়েছিল। এর আগে আমরা বিভক্তি পড়ছিলাম। প্রথম থেকে ষষ্ঠী পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল, আমরা জেনেছি এগুলো কিভাবে প্রয়োগ করতে হয়। আজকে আমরা সপ্তমীটা পড়বো। আর এটা পড়লে আমাদের বিভক্তির সিরিজটা মোটামুটি শেষ। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সম্বোধন পদ। ওটা তেমন জটিল কিছু না। আহ তো সপ্তমী বিভক্তি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি কোথায় হয়? অধিকরণের সপ্তমী হয়। তো এখন আমাদের স্বভাবতই প্রশ্ন আসে যে অধিকরণটা তাহলে কি। তো দেখুন, এখানে আছে যে বাক্যে ক্রিয়া সম্পাদনের আধার বা সময়কে অধিকরণ বলে। আপনাদের কারক পড়ানোর সময় অধিকরণটা এভাবে আরো বিস্তারিত পড়ানো হবে। আপাতত এটুকুই জেনে রাখুন যে কাজটা যখন করছি, যেখানে করছি, বা যে বিষয়ের উপর কাজটা করছি, সেটাই হচ্ছে অধিকরণ কারক, আর অধিকরণে সপ্তমী হয়। সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটে। আহ এরপরে এখানে আছে যে ক্রিয়াকে কখন, কোথায় বা কোন বিষয়ে দ্বারা প্রশ্ন করে সপ্তমী বিভক্তি পাওয়া যায়। আমরা যদি জিজ্ঞেস করি যে কাজটা কখন হয়েছে, তাহলে যে উত্তরটা পাবো, বা কোথায় হয়েছে যে উত্তরটা পাবো, বা কোন বিষয়ের আহ, কাজটি হয়েছে যে উত্তরটি পাবো, সেটাতে আমরা সপ্তমী বিভক্তি প্রয়োগ করব। যেমন আমি যদি বলি যে আমি দেখেছিলাম, আমার দেখার কাজটা কখন হয়েছে, কখন দেখেছিলাম? আমি সকালে দেখেছিলাম। তাহলে এই সকাল শব্দটা, এটা যখন সংস্কৃত রূপান্তর করব, যখন প্রাত নিব, তখন সেটাতে কি হবে? সপ্তমী হবে, হবে প্রাতে। এরপর যদি বলি কোথায়, আমি দেখেছিলাম, কোথায় দেখেছিলাম? আমি আহ বিদ্যালয়ে দেখেছিলাম। তো কোথায় দেখেছিলাম এর উত্তর পেয়েছি বিদ্যালয়ে, তাহলে বিদ্যালয় শব্দটাতে আমরা সপ্তমী লাগাবো। আহ বিদ্যালয় শব্দটা অকারান্ত পুংলিঙ্গ, নর শব্দের মতো। নর থেকে হয় নরে, বিদ্যালয় থেকে হবে বিদ্যালয়ে। তাহলে এটা কি দাঁড়ালো? যে আহম প্রাতে বিদ্যালয়ে পশ্যামি। এখন কি দেখেছিলাম সেটা যদি আরেকটু মেনশন করে বলি, যে আহম আহ প্রাতে বিদ্যালয়ে পুষ্পাণি পশ্যামি, অর্থাৎ অনেকগুলো ফুল দেখেছিলাম, বা এরকম যে কোনো কাউকে, কোনো ব্যক্তি বা বস্তুকে দেখেছিলাম, এভাবে করে। আর কোন বিষয়ে, এটা কিভাবে হয়?
আমরা বাংলায় মাঝে মাঝে প্রশ্ন করি যে কিসে কিসে হলো। যেমন আমি কোন একটা বিষয়ে বক্তব্য দিচ্ছি, কোন বিষয়ে বক্তব্য বক্তব্য দিচ্ছি, সে বিষয়টাতে সবসময় হচ্ছে সপ্তমী লাগবে। যেমন আমি যদি বলি যে আম, আমি যোগ ব্যায়াম বিষয়ে বক্তব্য দিচ্ছি, তাহলে আমার কি হবে? যোগ ব্যায়ামে এমনটা হবে, অথবা যোগ ব্যায়াম বিষয়ে বক্তব্যম দাস্য দাস্যামি এরকম হবে। অথবা আরেকটা হতে পারে, যখন হচ্ছে আমরা পড়াশোনা করছি তখন কি বিষয় পড়ছি। বিশেষ করে আমরা যখন উচ্চ মাধ্যমিক শেষ করে যখন ইউনিভার্সিটিতে প্রবেশ করি, তখন আমাদের একটা বিষয় থাকে যে আমি গণিত বিষয়ে পড়াশোনা করছি, বা আমি আম, ইংরেজি বিষয়ে পড়াশোনা করছি। তো সেই হিসেবে কোন বিষয়ে তারা যখন প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাবো, তখন সেটাতেও হচ্ছে আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করব। আর এখানে শেষে একটা লাইন দেওয়া আছে যে ক্রিয়ার সময় নির্দেশক অধিকরণকে স্থানাধিকরণ এবং আহ আচ্ছা, এটা একটু, প্রথমটা সময় হবে না, প্রথমটা হবে স্থান। ক্রিয়ার স্থান নির্দেশক অধিকরণকে স্থানাধিকরণ এবং সময় নির্দেশক অধিকরণকে কালাধিকরণ বলে। এই যে ক্রিয়ার স্থান নির্দেশক অধিকরণকে স্থানাধিকরণ আর সময় নির্দেশক অধিকরণকে কালাধিকরণ বলে। এই দুটো টাইপের অধিকরণ আছে আরো। আপনারা যাদের কাছে ব্যাকরণ কৌমুদীটা আছে, তারা দেখতে পারেন ওখানে অধিকরণের আরো কিছু ধরন বলা হয়েছে। ওগুলো ওগুলো হচ্ছে উচ্চতর লেভেলের হচ্ছে যে ব্যাকরণ, সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর নর্মালি আমরা হচ্ছে এই স্থানাধিকরণ আর কালাধিকরণ শিখলেই হচ্ছে আহ মোটামুটি বাক্যগুলো গঠন করতে পারবে। এখানে আপনাদের কাছে খাতা কলম থাকলে একটু লিখে নেবেন। আমরা বলেছিলাম যে যখন কোন একটা কিছুর তুলনা করব, তখন হচ্ছে তুলনার ক্ষেত্রে সাধারণত কোন বিভক্তি হয়? দেখি কার মনে আছে, হাত তুলুন। কার মনে আছে তুলনা করার ক্ষেত্রে আমরা কোন বিভক্তি ব্যবহার করি? হ্যাঁ, উত্তম মণ্ডল হাত তুলেছেন, বলুন আপনি। দিদি নমস্কার, এটা পঞ্চমী অপাদা। হ্যাঁ, অপাদানে পঞ্চমী। আমরা যখন তুলনা করি এর চেয়েও ভালো, এই কলমের চেয়ে পেন্সিল ভালো, তখন হচ্ছে পঞ্চমী বিভক্তি হয়। এখন শুধু তো একটার চেয়ে আরেকটা ভালো এভাবে বলি না, আমরা মাঝে মাঝে কি করি যে সবার মধ্যে শ্রেষ্ঠ, বা সবগুলো ছেলের মধ্যে সর্বোত্তম, এটা যখন বলবো তখন সেখানে সাধারণত সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। যখন বলবো সকল ছাত্রের মধ্যে সে উত্তম, তখন আমরা বলবো তখন সেই ছাত্র শব্দটাতে আমরা হচ্ছে সপ্তমীর বহুবচন, মানে সকল ছাত্র যেহেতু, ছাত্র শব্দের সপ্তমী বহুবচন লাগিয়ে এটাকে ছাত্রেষু এমনটা করে লিখবো। এরপর যদি বলা হয় বীরেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তখন বীর শব্দটার মধ্যেও আমরা হচ্ছে ওরকম সপ্তমী বহুবচন লাগিয়ে বীরেষু এরকম করে লিখবো। আর আরেকটা প্রয়োগ হলো নিপুণ উৎসুক সাধু। নিপুণ উৎসুক সাধু আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন।
হ্যাঁ, নিপুণ। নিপুণ অর্থ হচ্ছে, নিপুণ আমরা কখন বলি যে একটা কাজে সে নিপুণ, যখন সে অনেক ভালো পারে, তখন এটা পারদর্শী হয়, তখন আমরা বলি যে নিপুণ। বাংলাতেও যেমন আছে, এটা সংস্কৃতেও আছে। নিপুণা। নিপুণা যখন হবে, তখন যে বিষয়ে নিপুণ সে বিষয়ে হচ্ছে আমরা সপ্তমী লাগাবো। যেমন আমরা যদি বলি যে বিজয় সঙ্গীতে হচ্ছে নিপুণ, তাহলে এটা সংস্কৃততে হবে এমন: বিজয়ঃ সঙ্গীতে নিপুণঃ। সঙ্গীতে, সঙ্গীত শব্দটাতে আমরা হচ্ছে সপ্তমী লাগায়ে, সপ্তমীর একবচন লাগিয়ে সঙ্গীতে এমনটা হয়েছে। এরপর যদি বলি আহ সাধু শব্দটাও একই রকম ভাবে, আহ কেউ কোনো কিছুতে যদি অনেক ভালো হয় তখন এটা ব্যবহৃত হয়। তো একই রকম ভাবে যদি আমরা বলি যে কমল ব্যাকরণে অনেক ভালো, তখন আমরা এটা এভাবে বলতে পারি যে কমলঃ ব্যাকরণে সাধু। এই যে ব্যাকরণ, এই শব্দটাতে হচ্ছে আমরা সপ্তমীর একবচন লাগিয়ে এটাকে ব্যাকরণে সাধু এমনটা করেছি। তো নিপুণ, উৎসুক আর সাধু, এই শব্দগুলো যেখানে থাকবে, যে বিষয়ে তারা নিপুণ বা যে বিষয়ে তারা উৎসুক বা যে বিষয়ে তারা আহ সাধু বা উত্তম, সেই বিষয়ে হচ্ছে আমরা সপ্তমীর প্রয়োগটা করব। তো এই হলো আমাদের সাধারণভাবে সপ্তমীর কিছু প্রয়োগ। আমরা হচ্ছে বিভিন্ন বাক্য পাবো এরপর, যেখানে হচ্ছে আমাদের সপ্তমীর প্রয়োগটা করতে হবে। এরপর হচ্ছে এখানে কিছু বাক্য আছে, এই বাক্যগুলোকে আমরা সংস্কৃততে রূপান্তর করব। পার্থ মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। এখানে যে প্রথম বাক্যটা আছে, মুনিবর বনে থাকে, এখানে আমাকে হ্যাঁ, বলুন যে এখানে এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? থাকাটা। হ্যাঁ, থাকাটা আমরা কোন ধাতু থেকে আনি? থাকা তো তো বলতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে আমরা বাস ধাতু থেকে আনবো। বাস ধাতুর অর্থ হচ্ছে থাকা বা নিবাস করা। তো এখানে থাকেন বলতে নিবাস করার কথা বলছে, তো আমরা নিপূর্বক বাস ধাতু দিয়ে এটাকে করব। নিপূর্বক বাস ধাতু তো দিলাম। বলুন, এখানে যে মুনিবর আছে, এটা কোন পুরুষ কোন বচনে আছে? এটা মুনিবর, প্রথম নাম পুরুষ হ্যাঁ, প্রথম আর এক পুরুষ বচন। আর এক বচন। এক, তাহলে হচ্ছে আমরা হ্যাঁ, লটলকারে টি লাগাবো, তাহলে হবে নিবাসতি। তাহলে হচ্ছে আমাদের ক্রিয়াপদটা হয়ে গেল। ক্রিয়াপদটা আমরা তাহলে লিখে ফেলি। ইউনিভার্সিটি। আমরা একটা বাক্য যখন সংস্কৃততে রূপান্তর করবো, প্রথমে কাজ হচ্ছে আমরা ক্রিয়াপদটা খুঁজে বের করব। ক্রিয়াপদটা খুঁজে বের করে এরপর কর্তার বিভক্তি, সরি বিভক্তি বলছি, কর্তার পুরুষ এবং বচন অনুসারে আমরা হচ্ছে এর আম, বিভিন্ন লকার থেকে এর ক্রিয়া বিভক্তিগুলো লাগিয়ে আমরা ধাতুরূপ থেকে ক্রিয়াপদটা সম্পূর্ণ করব। এরপর হচ্ছে মুনিবর। মুনিবর শব্দটা আহ এটা হচ্ছে বাক্যের কর্তা। কে থাকেন? মুনিবর থাকে, মুনিবর মুনি, থাকেন। তাহলে এখানে বাক্যের কর্তা হচ্ছে মুনিবর। মুনিবর শব্দটা আমরা তাহলে কোন বিভক্তি প্রয়োগ করব? প্রথমা। ঠিক আছে, প্রথমা। মুনিবর, এই শব্দটা যদি অকারান্ত পুংলিঙ্গ হয়, তাহলে এটার প্রথমার রূপ কিরকম হবে? রূপ, এটা কি নরশব্দের মতো হবে কি? হ্যাঁ, তাহলে মুনিবর হবে। আরেকবার বলবেন, আমি শুনতে পাইনি। মুনিবর হবে না? হ্যাঁ, ঠিক আছে, মুনিবর। এরপর বন শব্দটাতে আমরা কি করব? দেখুন, কোথায় থাকেন দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি যে বনে থাকেন। তাহলে এটা হচ্ছে আমাদের
স্থানাধিকরণ। কোথায় থাকেন? বনে থাকেন, এটা একটা স্থান নির্দেশ স্থান। করছে। তাহলে এটাতে আমাদের সপ্তমী হবে। বন। বন শব্দের, বন শব্দটা হচ্ছে আমাদের আহ শুধু বন, তো বনই হবে। এটা হচ্ছে ক্লিবলিঙ্গ, অকারান্ত ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো। দেখুন, আপনার কাছে বই থাকলে সেটার ফল শব্দের শব্দরূপটা খুলে দেখুন। ফলেষু, না ফলে, বনেষু, বনেষু, হ্যাঁ, ওখানে সপ্তমীর তিনটা রূপ আমাকে বনেষু। বলুন তো। হ্যাঁ, ফল, ফলে, ফলের ফলয়ু, ফল, ফলেষু, ফলে, ফল, ফলেহ, ফলয়ু, আর ফলেষু। ফলেষু। ফলে, ফলেহ, আর ফলেষু, ফলেষু। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে? বনেষু, এখানে তো বনেষু। বনেষু, বনেষু। বহু, বহু বনটা কি বহু ইয়ে বোঝাচ্ছে? এখানে কি অনেকগুলো বনে তো বনের কথা হবে, বলা এক হয়েছে? বছর না, এটা একটা হবে তাহলে। এক কেন বছর হবে তো বনেই হবে বনে। না, বনেই হ্যাঁ, হবে। বনেই হবে। বনে বনে। বা নে, হুম। অর্থাৎ এক হুম। বচনের কথা বলা হয়েছে, তাই আমরা এখানে সপ্তমীর এক বচন লাগিয়ে এটাকে বনে এমনটা করে লিখবো। তাহলে পুরো বাক্যটা কি হলো? যে মুনি বরহ বনে বরাহ, মানে নিবসতি। নির্বসতি। এরপর তপন রায় মহোদয়, আপনি কি আছেন? বলে তো। হ্যালো, এই চুপ থাক তোরে। হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমরা এখানে প্রথম বাক্যটা করেছি, এখন দ্বিতীয় বাক্যটা আছে, বালকেরা সকালবেলা নদীতে স্নান করে। এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? ভালো করে স্নান করা দিদি। আচ্ছা, ঠিক আছে। তো স্নান করার কাজটা আমরা কোন ধাতু দিয়ে করি? কর্তায় প্রথমা কর্মে। আমি স্নান। আচ্ছা, এটা হচ্ছে স্না ধাতু হবে। স্না ধাতু থেকে আসবে, স্না ধাতুর অর্থ হচ্ছে স্নান করা। দেখুন এখানে যে আহ বাক্যের কর্তা, কে স্নান করছে বা কারা স্নান করছে? বালকেরা স্নান করছে। তো এখানে বালকেরা হচ্ছে বাক্যের কর্তা। ভালো করে। বালকেরা, এটা কোন পুরুষ কোন বচন? নাম পুরুষ বহুবচন। হ্যাঁ, প্রথম পুরুষ বহু বচন। তাহলে হচ্ছে এখানে কি হবে? লট লকারের অন্তি লাগবে, হবে স্নানান্তি। স্নান করেন্তি। স্নানান্তি, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের তাহলে স্নানান্তি। ক্রিয়াপদটা হয়ে গেল। এরপর আমাদের কাজ কি? কোনটাকে রূপান্তরিত করা। ক্রিয়াপদের পর আমরা কোন শব্দটাকে রূপান্তরিত করি? কর্তা। হ্যাঁ, কর্তা। এখানে বাক্যের কর্তা তো আমরা আগেই বলেছি, এখানে বাক্যের কর্তা হচ্ছে বালকেরা। বালক শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। আর কর্তায় আমরা প্রথমা বিভক্তি লাগাই, তাহলে প্রথমার বহুবচনে এটা কি হবে? এটার রূপটা কেমন হবে? বালকঃ। বালকাহ। বালকঃ।
বালকাহ। হ্যাঁ, হবে বাল কাহা। নর থেকে হয় নারাহা, বালক থেকে হবে বাল কাহা। কাহ। এরপর হচ্ছে আহ হ্যাঁ, কখন স্নান করে। কখন দিয়ে প্রশ্ন করে আমরা কি পাচ্ছি উত্তর? সকালবেলা। সকালবেলা। তাহলে এটা আমাদের সময়কে নির্দেশ রাতে। করছে। এটা হচ্ছে কালাধিকরণ। এটার সংস্কৃত কি হবে? কালান্তকরণ। রাতে। হ্যাঁ, সকালবেলা প্রাতে। মানে তো প্রাত। প্রাতে। রাতে। প্রাতে। এরপর আছে কোথায় স্নান করে। নদীতে স্নান করে। নদী শব্দটা তো আমরা জানি, আমাদের বইয়ে আছে। দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। নদী শব্দের এবার সপ্তমী রূপ হবে। দেখে বলুন নদী শব্দের সপ্তমী রূপ কেমন আছে? নাদ্যম। নদ্যান্ত সপ্তমী। তাহলে বালকাহ প্রাতে নদ্যাং স্নানান্তি। দিদি, প্রাত এই শব্দটা কোন শব্দের মতো? এটা কি ক্লিবলিঙ্গ নাকি? আরেকবার একটু বলবেন, আমি শুনতে পাইনি। এই যে এখানে যে শব্দটা প্রাতে হয়েছে, এটা কি মানে ফল শব্দের মতো? মানে প্রাত কি অকারান্ত ক্লিবলিঙ্গ, এটা জানতে চাইছি। আচ্ছা, এটা যদি প্রাত শব্দটা নেই তাহলে হচ্ছে আম, এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। দেখুন তো পুরো বাক্যটা তাহলে কি দাঁড়ালো। বাল। বালকাহ প্রাতে নদ্যাং স্নানান্তি। হ্যাঁ, এটার অর্থ কি তাহলে? বালকেরা সকালবেলা সকালবেলা নদীতে স্নান নদীতে করে। স্নান করে। এরপর আছে গৃহিণী রান্নাঘরে সবজি রান্না করছেন। এই বাক্যটা তাহলে কিভাবে হবে বলুন? রান্না করছেন ধাতু, ক্রিয়াপদ। আমরা একটা বাক্যের ক্রিয়া। প্রথমেই হচ্ছে আমরা কি দেখবো, যখন আমরা একটা বাংলা বাক্যকে সংস্কৃততে রূপান্তর করব, প্রথমেই হচ্ছে আমরা এর ক্রিয়াপদটা খুঁজে বের করবো। এখানে হচ্ছে রান্না করার কাজের কথা বলা হয়েছে। রান্না করা আমরা কোন ধাতু রূপ থেকে আনি? পস। পশ ধাতু। পাঁচ ধাতু, হ্যাঁ। পাঁচ ধাতু। আর এখানে পশ্চাতে। কে রান্না করছেন? গৃহিণী। 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 তাহলে গৃহিণী হলো বাক্যের পশ্চাতে কর্তা। হবে। গৃহিণী হচ্ছে প্রথম পুরুষ একবচন। তাহলে পাঁচ ধাতু থেকে কি হবে? পশ্চাতে। হ্যাঁ, পাঁচাতি। পশতি। আর গৃহিণী শব্দটা দেখুন, এটা দীর্ঘ ইকারান্ত নদী শব্দের মতো। এর প্রথমার রূপটা কিরকম হয়? গৃহিণী হবে। যেমন আছে তেমন থেকে যায়। দেখুন, নদী থেকে নদী থেকে যায়, তাই গৃহিণী থেকেও গৃহিণী, এটা এমনটাই থেকে যাবে। তাহলে আমাদের দুটো কাজ গৃহিণী। শেষ। একটা হলো আমাদের গৃহিণী ক্রিয়াপদ নির্ণয় পশ্চাতে। করা হয়ে গেছে এবং তার রূপও আমরা নির্ণয় করেছি। তারপর কর্তাও আমরা আমাদের বিভক্তি লাগিয়ে কর্তাকেও আমরা রেডি করে ফেলেছি।
এরপর হচ্ছে বাকি শব্দগুলোকে আমরা একটা একটা প্রশ্ন করে আহ বিভক্তিগুলো নির্ণয় করব। তো দেখুন, এরপর আছে রান্নাঘরে। তো আমরা যদি জিজ্ঞেস করি কোথায় রান্না করছে, তাহলে আমরা উত্তর পাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে। রান্না করছে। তাহলে রান্নাঘর শব্দটাতে কি হবে? সপ্তমী বিভক্তি হবে। তুমি। তো রান্নাঘর এটার যদি সংস্কৃত আমরা করি তাহলে এটা হয় পাকশালা, যেটা হচ্ছে আকারান্ত লতা শব্দের মতো। তো লতা শব্দের সপ্তমী রূপটা কিরকম হয় দেখুন। তাহলে লতায়াম, আর এখানে হবে পাকায়াম। পাকশালে হবে নাকি? পাকশাল, হ্যাঁ। পাকশালে হবে। শালে হবে না। পাকশালায়াম। হ্যাঁ, পাকশালায়াম, হ্যাঁ হ্যাঁ। পাকশালায়াম। অকারান্তি স্ত্রীলিঙ্গ, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। পাকশালায়াম। এরপর আছে সবজি রান্না করছে। সবজি কি রান্না করছে? সবজি রান্না করছে। সবজি। তাহলে এটা হচ্ছে আমাদের কি কর্ম। কর্মে আমরা দ্বিতীয়া লাগাই, তাহলে সবজি এর সংস্কৃত কি বলুন তো? হ্যাঁ, সবজি সংস্কৃত আমরা নিই শাক, তাহলে এটা হবে শাকম। পাকশালায়াম। তাহলে পুরো বাক্যটা আমাদের কি দাঁড়ালো? যে গৃহিণী গৃহিণী পাকশালায়াম পাকশালায়াম শাকম পাচাতি, অর্থাৎ পদ্ধতি। গৃহিণী রান্নাঘরে সবজি রান্না করছে। হুম। হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? না, ওটা মনে হয় মিউট ছিল না, এই জন্য মনে হয়। ঠিক আছে, আপনারা অযথা হচ্ছে মাইক্রোফোনটা অন করে রাখবেন না, তাহলে ইকোটা হয় বারবার। আচ্ছা, এরপর আছে আম, গতকাল আমরা সন্ধ্যা 6:30টায় দিদি, মন্দিরে গিয়েছিলাম। পাকশালায় শেষেটায় অন্তঃস্থয়ের ফোঁটা হবে না? এটা উঠে নাই হুট করে। কি হবে? দিদি, এই যে তো ফোটাটা ওই যে পাকশালায়াম অন্তস্তি অর অন্তঃস্থয়ের অন্তস্তি যাও। ফোঁটা। আচ্ছা, বিন্দুটা। সংস্কৃততে তো অন্তঃস্থ আর জ বলে আলাদা কিছু নেই, তো আমি তাই এই জন্য জটাই দিয়েছি। আপনারা তো জানেন এটার উচ্চারণ কি হবে। এটার জন্যই জিজ্ঞাসা করছি, যেহেতু লেখাটা বাংলাতেই পার্থ, হচ্ছে, এই জন্য জিজ্ঞাসা আমার করছি। কিছু কি ভুলে গেছো? হুম। আচ্ছা দিদি। এরপর যেটা বলছিলাম, গতকাল আমরা সন্ধ্যা 6:30টায় মন্দিরে গিয়েছিলাম। এখানে ক্রিয়াপদ কোনটা? মন্দিরে গিয়েছিলাম। গিয়েছিলামটা ক্রিয়াপদ। তো হ্যাঁ, যাওয়ার, গম ধাতু। হ্যাঁ গম ধাতু থেকে, আর গিয়েছিলাম যেহেতু অতীতকাল, তাহলে হচ্ছে আমাদের কোন লকার লাগবে? লং লক্ষণ। হ্যাঁ, লং লকার লাগবে। লং লকার লাগলে এই গম ধাতুর সাথে কিরকম হয় বলুন তো? অগচ্ছন। আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম উত্তম পুরুষ বহুবচন। অগচ্ছাম হবে। অগচ্ছাম। অগচ্ছাম। অগচ্ছামি। অগচ্ছাম। সাগর। এরপর এখানে কারা গিয়েছিল? কে বা কারা গিয়েছিল দিয়ে আমরা প্রশ্ন করে উত্তর কি পাচ্ছি? আমরা। 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 আমরা, তাহলে আমরা হলাম বাক্যের কর্তা। আমরা শব্দটা যদি আমরা নিই তাহলে সংস্কৃততে আমরা এর সংস্কৃত কি হবে? বয়ম। হ্যাঁ, বয়ম। বয়ম অগচ্ছাম। আমরা গিয়েছিলাম। কখন গিয়েছিলাম?
গতকাল। গতকালের নফেন্দে। সংস্কৃত কি হয়? হিয়ন কি জানি। কিয়াহ। কিয়া। আর আগামীকাল হলে কি হতো? কি হতো? আগামীকাল হলে হতো শ্বাহ। সযুক্ত অন্তস্থ ব, তারপর হচ্ছে বিসর্গ। শ্বাহ। শ্বাহ অর্থ হচ্ছে আগামীকাল। এখানে আমরা তাহলে কখন গিয়েছিলাম? হিয়াহ আগাচ্ছামা। এখন হিয়াহ শব্দটা দেখুন, এটা কিন্তু আম, শব্দরূপ থেকে আসবে না। কেন আসবে না? এটা হচ্ছে এক প্রকার অব্যয়। হিয়াহ, আদ্যা, শ্বাহ, এই তিনটাই হচ্ছে অব্যয়। অব্যয়গুলো কি হয়? এগুলো হচ্ছে অন্য কোনো কিছুর প্রভাবে নিজেদের রূপটা পরিবর্তন করে না। এদের সব বিভক্তি, সব বচনে একই রকম রূপ থাকে, এবং এদের রূপটা অপরিবর্তিত থাকে বলেই এদেরকে অব্যয় বলে। এই কারণে হচ্ছে হিয়াহা, আদ্যা, সোয়াহা এগুলো আমরা সরাসরি যখন ষষ্ঠীতে বসাবো তখন এগুলোর আলাদা কোনো রূপ থাকবে না। এরপর হচ্ছে কটার সময় গিয়েছিলাম আমরা। আচ্ছা, কটার সময়ের আগে আছে কোন বেলা, অর্থাৎ সন্ধ্যার কথা বলা হয়েছে এখানে। তাহলে সন্ধ্যা শব্দটাতে আমরা কি লাগাবো? সঞ্জায়ম। সন্ধ্যার সংস্কৃত কি? সায়ং। সায়ং। তাহলে এটা হবে সায়ং কালে। অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে সায়ান্নে। ওই যে আমরা সায়ান্নে বলি সায়ং। বাংলায়, হ্যাঁ ওটাই, হ্যাঁ। ওটাও হতে পারে সায়ান্নে। সায়ান্নে কি করছি? সায়ং। কটার সময় গিয়েছি? আমরা গত ক্লাসে যখন গল্প পড়েছিলাম তখন আমি সময় বলাটা শিখেছিলাম। বলুন তো এখানে 6:30, এটা কিভাবে বলবো আমরা? সার্ধষট্ভবাদনে। সাধ্য ষষ্ঠ। এক- সার্ধ ষট ষট্ভবাদনে। বদনী। একদম ঠিক আছে, সার্ধ ষট বাদনে। সার্ধ ষট। সার্ধ সার্ধ ষট বাদনে। আরেকটা জিনিস দেখবেন যে বাংলায় কোনো বাংলায় যেটা আছে আহ ডয় বিন্দু র, সেটা কিন্তু সংস্কৃততে নেই। সংস্কৃততে সেটা কি হিসেবে ব্যবহৃত হয়? ড। তো আমি এখানে ষট বাদনে এটা এভাবে লিখেছি। আর সার্ধ মানে তো জানেন অর্ধেক, সাড়ে। তো এটা যদি ষট বাদনে না হয়ে 4টায় হতো তাহলে আমরা কি বলতাম? 4টা হলে কিভাবে বলতাম? চতুষ্বাদনে। চতুর্বাদনে। চতুষ্বাদন। চতুর্বাদনে। সাধ্য চতুর্বাদন। সার্ধ চতুর্বাদনে। এই বাদন বাদনে। শব্দটা হচ্ছে সময় নির্দেশক, তাই এখানে আমরা সপ্তমীর লাগিয়ে বাদনে এমনটা করেছি। দিদি এখানে ওই সন্ধ্যাকালটা কি সায়নকালে, ওটা কি অব্যয় পদ? সায়ান্নে যদি লিখতাম, সায়ান্নে, অপরাহ্নে, তারপর এই যে সময় নির্দেশক এগুলো হয় অব্যয় পদ। সায়ংকালে এটা বোধহয় অব্যয় নয়। এ-
এইখানে অব্যয়ের কিছু উদাহরণ দেওয়া আছে ব্যাকরণ কণিকাতে, যেখানে সায়ম মানে সন্ধ্যাকালে, এটা অব্যয় পদের মধ্যে লেখা। আচ্ছা, তো তাহলে সায়ং যদি আমরা আলাদা করে লিখতাম তাহলে ওটা অব্যয় হতো। আচ্ছা, সায়ংকালে এটাও অব্যয়, হ্যাঁ ঠিক আছে, সায়ংকালে এটাও অব্যয়। আচ্ছা, তাহলে পুরো বাক্যটা কি হলো? ভয়ম ভয়ম বয়ম। হ্য সায়ংকালে সার্ধষট্ভাদনে মন্দিরম আগচ্ছাম। হ্যাঁ, বয়ম ह्यः सायंकाले सार्ध षड्वादने মন্দিরম আগচ্ছাম, এমনটা হলো। আগচ্ছাম। এরপর হচ্ছে আহ একটা বাক্য আছে যে তিনি গণিত শাস্ত্রে অধ্যাপনা করেন। এই যে দেখুন এখানে গণিত শাস্ত্র, এটা কিন্তু বিষয় নির্দেশ করছে কোন বিষয়ে তিনি গণিত শাস্ত্রে অধ্যাপনা করেন। তিনি, তিনি শব্দ বাক্যের এখানে কর্তা হচ্ছে তিনি, আর এখানে ক্রিয়াপদ কোনটা? করেন। হুম, করার অধ্যাপনা কাজটা, করার কাজটা হচ্ছে আমরা ক্রিয়া ধাতু থেকে আনি, তো আমরা জানি এখানে ক্রিয়া ধাতু থেকে হবে। আর এখানে বাক্যের কর্তা হচ্ছে তিনি, তিনি হচ্ছে প্রথম পুরুষ একবচন, তাই এখানে কি হবে? করতি। করতি। তিনি কে করেন? তিনি করেন। তো তিনি শব্দটা তো হচ্ছে আমরা কি লাগাবো? প্রথমা লাগাবো। তিনি শব্দের প্রথমার রূপ কিরকম হবে বলুন? সহ। হ্যাঁ, সহ। সহ করতি। কিম করতি? কি করে? গণিত শাস্ত্র। অধ্যাপনা। হ্যাঁ, তাহলে অধ্যাপনাটা এখানে কি? অধ্যাপনাটা হচ্ছে এ বাক্যের কর্ম। কি করেন? অধ্যাপনা করেন। অধ্যাপনা এটা সরাসরি সংস্কৃত অধ্যাপনা হয় না, হয় অধ্যাপন পর্ণ। তো অধ্যাপনা শব্দটা হচ্ছে আহ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তো এটা অধ্যয়নম। ফল শব্দের মতো হবে। কি হবে? ফল শব্দের মতো। ফলের প্রথমা দ্বিবচন কি হয়? প্রথমা দ্বিবচন বলছি, দ্বিতীয় একবচন কি হয়? ফল শব্দের ফলম। দ্বিতীয়, হ্যাঁ ফলম হয়। তাহলে অধ্যাপনা থেকে কি হবে? ইয়া অধ্যয়নং। গণম। অধ্যাপনম। অধ্যাপনা। দেখুন, অধ্যয়ন করা মানে হচ্ছে নিজে নিজে পড়া, আর অধ্যাপনা করা মানে হচ্ছে উনি পড়ান, উনি টিচার, ওখানের অধ্যাপক। তো দুটো জিনিস কিন্তু আলাদা আছে, খুব খেয়াল রাখবেন। এরপর হচ্ছে কোন বিষয়ে তিনি অধ্যাপনা করেন? গণিত শাস্ত্রে। হ্যাঁ, গণিত শাস্ত্রে। তো গণিত শাস্ত্র তাহলে হচ্ছে এখানে আমাদের কি, এটা আমাদের সপ্তমীর প্রয়োগ হবে। আমরা এখানে পড়েছিলাম, দেখুন যে কখন, কোথায় বা কোন বিষয়ে দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাই, সেটাতে হচ্ছে আমরা সপ্তমী লাগাবো। তো এখানে আমাদের উদাহরণে আছে গণিত শাস্ত্রে। তো গণিত শাস্ত্র একটা বিষয়ের নাম, তাই আমরা হচ্ছে এখানে গণিত শাস্ত্র শব্দটাতেও হচ্ছে সপ্তমী লাগাবো। আর শাস্ত্র শব্দ, গণিত, গণিত শাস্ত্র, এটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, তাও ফল শব্দের মতো। তাহলে এটা সপ্তমী রূপ কি হবে? গণিত শাস্ত্রে। হ্যাঁ, যেমন আছে তেমনটাই থেকে যাবে, বাংলায় যেভাবে আমরা লিখেছি সেভাবে, গণিত শাস্ত্রে। তাহলে পুরো বাক্যটা কি হলো? গণিত সহ গণিতশাস্ত্রে শাস্ত্রে অধ্যাপনম করতি। করতি। হ্যাঁ। সহ গণিত শাস্ত্রে
অধ্যাপনম করতি, মানে তিনি গণিত শাস্ত্রের অধ্যাপনা করেন। আচ্ছা, এরপর হচ্ছে, দিদি। হ্যাঁ বলুন। ও, পেজটা, এই যে এখানে সায়াংকালে হবে না সায়ংকালে হবে? সায়ংকাল হয় না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে অন্তত একটা আকার আকার। পড়েছে। হ্যাঁ হ্যাঁ। আর আর সার্ধ ষট বাদনে এখানে ডয়ের পরিবর্তে কি ট দেয়া যায় কিনা ষট বাদনে, নাকি আচ্ছা, আমি এটাই ঠিক? বলি, এটা হচ্ছে আম, যে মেইন যে ছয়ের যে আমরা সংস্কৃত নিই সেটা হচ্ছে ষট, অর্থাৎ ট যুক্ত আহ স, তারপর হচ্ছে টয় অকাশন্ত, এমনটা হয়। কিন্তু আহ সন্ধির নিয়ম অনুযায়ী যখন পরে হচ্ছে অন্তস্থ বর্ণগুলো থাকে, যেমন য় র ল ব হ, য় র ল ব, তখন হচ্ছে এই টটা ড হয়ে যায়, বর্গের তৃতীয় বর্ণ হয়ে যায়। তো দেখুন, ট বর্গের তৃতীয় বর্ণ কোনটা? ট, ঠ, ড, 3 নাম্বার বর্ণ হচ্ছে ড, তাই এখানে এটা ড হয়ে গেছে। এটা হচ্ছে ও। সন্ধির নিয়ম, এটা আপনাদেরকে হুম। পড়ানো হবে সন্ধি পড়ানোর সময়। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা জিজ্ঞাসা আসলো। আহ ডয় শূন্যরও ঢয় শূন্যরও আমাদের সংস্কৃতি নেই। আর যদি আমরা দেখি সেখানে ড বা ঢ এটাই উচ্চারণ করবো, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, ড কিংবা ঢ। হ্যাঁ। তাহলে তো আবার কয়েক জায়গায় দেখলাম খণ্ডত্ব, খণ্ডত যেটা, হুম, যেমন তসমাৎ, হ্যাঁ সেক্ষেত্রে খণ্ডত্ব ওখানে সংস্কৃতের ত দিয়ে একটা হলন দেওয়া হয়েছে, অর্থাৎ হসন্ত দিয়ে খণ্ডত্ব মানে ওটা করা হলো। তাহলে এখানে কি ড বা ঢয়ের ক্ষেত্রে তার নিচে ফোঁটা দিয়ে এটা করাটা মানে শাস্ত্রসম্মত বা ব্যাকরণ সম্মত কিনা, বা আচ্ছা, নাকি হয়ই না? বর্ণমালায় অর্থাৎ সংস্কৃত বর্ণমালায় হচ্ছে এই শব্দ, এই বর্ণ দুটো নেই। মানে ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, এগুলো হুম বাংলায় আছে। তো এই সকল হুম ক্ষেত্রে এই যেখানে আমরা বাংলায় ডয় বিন্দু র বা ঢয় বিন্দু র ব্যবহার করি, যেমন আষাঢ় শব্দটাতে, তখন সেটাতে সংস্কৃত কি হবে? আষাঢ়, অর্থাৎ ঢ, যেটা আমরা বর্গীয় ড ঢ সেটাই বসবে। আর ত শব্দের কথা যেটা বললেন হুম। সেটাও, খণ্ডতটা হচ্ছে সংস্কৃততে নেই। তাই সংস্কৃততে খণ্ডতর জায়গায় কি ব্যবহার করে? তয় হসন্ত। হ্যাঁ, সেটাই আমার, ওটা দেখে আমার জিজ্ঞাসা আসছে যে আসলে বর্ণটা নেই সংস্কৃতি, অথচ মানে সংস্কৃতের তয়ের নিচে একটা হসন্ত দিয়ে আহ মানে সেটা করা হলো, মানে এই জন্য আমার এটা জিজ্ঞাসা আসছে মনে হয়। না, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আচ্ছা যারা দিদি। হচ্ছে হুম ভাষাবিদ, হুম মানে যারা সংস্কৃত নিয়েই হুম চর্চা করেন, সবসময় ব্যাকরণ নিয়ে ঘাটাঘাটি করেন, ওই যে পাণিনির মতো হুম যারা হচ্ছে অনেক সংস্কৃত বড় বড় হুম ব্যাকরণবিদ, তারা হচ্ছে এই বিষয়গুলো দেখেন, মানে কোথায় কোন বর্ণমালা কখন যুক্ত হবে, কখন বাদ যাবে। যেমন লৃ, আমরা একটা শব্দ পড়েছি, একটা বর্ণ পড়েছিলাম যে লৃ, এখন পর্যন্ত কিন্তু লৃ এর কোনো ব্যবহার আপনারা দেখতে পাননি, পেয়েছেন কি? এই যে এখন পর্যন্ত যে ক্লাসগুলো না হয়েছে। না হ্যাঁ। তো না না, দেখা যায়নি। হ্যাঁ। বর্তমান যুগের যে সংস্কৃত শব্দগুলো বা গল্পগুলো, সেখানে রি এর ব্যবহারটা আমরা তেমন একটা পাই না। এটা আদিকালের যে শাস্ত্রগুলো ওখানে পাওয়া যায়। যেমন আমাদের যে পুরনো, একদম পুরনো যে শাস্ত্রগুলো, মনুসংহিতা বা উপনিষদগুলো, সেখানে হয়তো রি এর ব্যবহার থাকতে পারে, কিন্তু বর্তমান যুগের যে আহ শাস্ত্র বা বই বা গল্পগুলো, সেখানে রি এর ব্যবহার আমরা পাই না, কিন্তু তাও কিন্তু ওখানে বর্ণমালাতে এটা আমরা পড়ি। তো এরকমই হচ্ছে, ওনারা আহ প্রয়োজন বোধে কিছু সংযোজন বা কিছু বিয়োজন করে আমাদের গ্রামার পাঠগুলোকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে একটা কথোপকথন আছে সংস্কৃততে, যেটার মধ্যে হচ্ছে আমরা সপ্তমীর প্রয়োগটা দেখবো। এটা বোধহয় স্পষ্ট নয়। আচ্ছা, এটা কি আপনাদের দেখা যাচ্ছে বা দেখে পড়তে পারছেন?
আর একটু বড় করলে। ও বড়টা দেখা যাচ্ছে না তো এত। এবার হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই কথোপকথনটা হচ্ছে আম, একটা ছেলে, তার নাম হচ্ছে প্রকাশ, আর তার মা বাবার মধ্যে। তো কথোপকথনটার নাম কি দিল? যে আমরা বাংলায় বা ইংলিশে ডায়লগ করি না, ডায়লগ তো এখন স্কুলের বাচ্চাদের লিখতেও দেয়, আমরাও লিখেছিলাম। তো ওইরকম এটা হচ্ছে ডায়লগের মতো। এই এই ডায়লগটাতে হচ্ছে প্রকাশ এবং তার মা বাবার কথোপকথনগুলো আছে। এটার নাম কি? অনুমতিহি। অনুমতি মানে তো আমরা জানি, যখন কারো কাছ থেকে হচ্ছে আমরা কোন একটা বিষয় করার জন্য পারমিশন চাই, তখন সেটাকে অনুমতি বলে। এরপর হচ্ছে দেখুন এখানে কোনায় কি লেখা আছে, সপ্তমী তহসিল। সপ্তমী তো বুঝলাম, এই তহসিলটা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের প্রত্যয়। এটা কখন লাগে? এটা আপনারা করেছেন, এটা আলাদা কিছুই না। আপনারা প্রথম দিকে যখন প্রথম ক্লাস ছিল তখন বলেছিল যে আপনারা কোন জেলায় থাকেন। তখন যারা ঢাকায় থাকেন তাহলে ঢাকায়, তারা কি বলেছেন? ঢাকা তাহ। যারা চট্টগ্রামে থাকেন তাহলে তারা কি বলেছেন? চট্টগ্রাম তাহা। তো এই যে তাহা, এটা কখন ব্যবহৃত হয়? যখন পঞ্চমীর প্রয়োগটা হয়, যে আমি চট্টগ্রামে থাকি, আমি চট্টগ্রাম থেকে বলছি বা আমি ঢাকা থেকে বলছি, যেখানে পঞ্চমীর প্রয়োগের পরিবর্তে এই তহসিলটা হয়, তাহা। এটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এটা এই গল্পটা বোঝানোর জন্য হচ্ছে আমি অল্প করে বললাম। এরপর দেখুন, দেখি একজন পড়ুন, হাত তুলুন তো কে কে পড়তে চান। শুধু দুজন? একজন আবার হাত নামিয়ে ফেললেন। আচ্ছা, উৎপল আচার্যি, আপনি পড়া পড়া শুরু করুন। প্রকাশः অম্ব মম বিদ্যালয়ে প্রবাসः अस्ति। দু- 240 না, এটা এটা হচ্ছে 240। 150। আচ্ছা, 150। উম, দিদি, 150কে সংস্কৃতে কি বলে? এটা হচ্ছে, আপনাদেরকে সংস্কৃত সংখ্যাগুলো দেওয়া হয়নি না? না, সংখ্যাগুলো হয়নি। আচ্ছা, আহ এটা আমি বলি। 50কে আমরা বলি সংস্কৃততে পঞ্চাশত। তো এখানে 150কে আমরা বলবো পঞ্চাশ শতাধিক শতম, অর্থাৎ 150। এটা এখন এই মুহূর্তে যেহেতু আপনাদেরকে পড়ানো হয় নাই, আহ, এটা স্কিপ করে যান। পরে যখন ক্লাসের সংখ্যাগুলো পড়ানো হবে তখন হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। এটার উচ্চারণটা হবে পঞ্চাশতাধিক শতম। আচ্ছা, 50 শতাধিক শতম। रूप्य रूप्यकाणि एकस्य अहम् अपि गच्छामि वा হ্যাঁ, তো এখানে माता। একটু আমি অর্থটা হুম, বলে দিই। প্রকাশ, প্রকাশ নামের ছেলেটা বলছে অম্ব। অম্ব হচ্ছে আমরা মাকে যেরকম সম্বোধন করে মা আহ বলি, সেরকম সংস্কৃততে সেটা অম্ব হয়ে যায়। অম্ব কি বলছে? যে মম বিদ্যালয়ে প্রবাসः अस्ति। আমার বিদ্যালয়ে, দেখুন বিদ্যালয় শব্দটাতে সপ্তমী একবচন লেগেছে। এবার হচ্ছে প্রবাসः अस्ति। প্রবাস মানে কি? এখানে প্রবাস শব্দটা হচ্ছে ওই শিক্ষা সফর বা আনন্দ ভ্রমণ যেটা, সেটাকে নির্দেশ করছে, মানে স্কুল থেকে যে সবাই মিলে একসাথে ঘুরতে যায় ওটা। তো কি বললো যে ওদের বিদ্যালয়ে এরকম একটা শিক্ষা সফর আছে, যার জন্য হচ্ছে 150 টাকা আহ রুপিয়া কানি। আমাদের দেশে টাকা বলে তো, এটা তো ইন্ডিয়াতে রুপি বলে, তো এটা ওখান থেকে এসেছে রুপিয়া কানি। একাসিয়া, একাসিয়া মানে হচ্ছে একজনের জন্য, বা পার হেড 150 টাকা এমনটা বললো। আহম আপি গাচ্ছামি বা,
আমিও আহ যাব কি। বা শব্দটা হচ্ছে এটা একটা অব্যয়। আহ, এটা কি, যাব কি, খাবো কি, এরকম প্রশ্ন করার জন্য এটা বা শব্দটা আসে। তো সে জিজ্ঞেস করছে আমিও যাব কি। এরপর পড়ুন। মাতা অহং কথং বদামি পিতা খলু ধনং দদাতি। হ্যাঁ, তো বলছে আহ আমি কেমন করে বলবো। মাতা বলছে যে আমি কেমন করে বলবো। কথম শব্দটা আমরা যখন জিজ্ঞেস করি ভবান কথম আসতে, তখন কেমন আছেন এটা নির্দেশ করে। তো এখানেও হচ্ছে মাতা বলছে যে আমি কেমন করে বলবো। পিতা খালু ধনম দাদাতি, তোমার পিতা কি তোমাকে আহ ধন দিয়েছে। এই খুলু, খুলু শব্দটা হচ্ছে নিশ্চিতার্থে ব্যবহৃত হয় অথবা নিষেধার্থে। যখন এটা প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক বাক্যে প্রয়োগ হয়, তখন এটা হচ্ছে নিশ্চিত করার জন্য, মানে দেয়নি কি এরকম করে জিজ্ঞেস করার জন্য খালু শব্দটা হয়। আর যখন এটা নর্মাল বাক্যে হয়, আহ অসত্যম আহ বদতু খালু, এটার অর্থ হচ্ছে যে মিথ্যা কথা বলো না। তখন হচ্ছে নিষেধার্থক, মানে নিষেধ করার ক্ষেত্রে বা বারণ করার ক্ষেত্রে হচ্ছে খালু শব্দটা হয়। এখানে যেহেতু এটা প্রশ্নবোধক আছে, তাহলে এটা জিজ্ঞেস করছে যে শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করছে যে পিতা কি তোমাকে ধন দেয়নি। প্রকাশः ভবতি এব বদতু তাতম। প্রকাশ কি বলছে, ভবতি এবা বদতু তাদম। এবার শব্দটা আমরা গত দিনও পেয়েছিলাম গল্পে। এবার শব্দটা একটা একটা অব্যয়। এবার শব্দটা হচ্ছে ই প্রকাশ করে, তুমিই বলো। তো ভবাতি বলতে এখানে কে, এখানে মাকে বলছে যে তুমিই বলো। কাকে বলবে? তাতম, তাতম মানে হচ্ছে বাবা, যে তুমি বলো বাবাকে। ওই মাকে বলছে। আমরা মাঝে মাঝে করি না যে পারমিশনের জন্য প্রথমে হচ্ছে মাকে রাজি করাই, তারপর হচ্ছে মাকে বলি যে তুই বাবাকে বলে টাকাটা দিয়ে দাও না, এরকম করে বলছে। তারপর মাতা। মাতা কুত্র প্রবাসः। হ্যাঁ, মাতা জিজ্ঞেস করছে পুত্র মানে হচ্ছে কোথায়। আর প্রবাসহ মানে তো বললাম যে শিক্ষা সফর বা আনন্দ ভ্রমণ, যে কোথায় যাচ্ছে ভ্রমণে, এটাই জিজ্ঞেস করছে। এরপর পড়ুন। প্রকাশः প্রথমং বিদ্যালয়তः পরিক পক্ষীধাম। পক্ষিধাম গত্বা বস্তু প- উম, বস্তু প্রদর্শনালয়ং গচ্ছন্তি। তত্রে তত্রেব উপা উপাহারং খাদি খাদিত্বা উদ্যানং গচ্ছন্তি। উদ্যানে ক্রীড়ি ক্রীড়িত্বা মন্দিরং গচ্ছন্তি। মন্দিরে শ- 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 লোকম। শ্লোক শ্লোকম উত উক উক্তবা। উক- হ্যাঁ, উক্ত্বা ভিজনালয়ং গচ্ছন্তি। ভোজনালয়ম। ভোজনালয়ং গচ্ছন্তি। হ্যাঁ, তো প্রকাশ কি বলছে যে প্রথমম বিদ্যালয়তঃ পক্ষীধাম গত্বা বস্তু প্রদর্শনালয়ম গচ্ছন্তি। প্রথমে বিদ্যালয় থেকে পক্ষীধাম, পক্ষীধাম মানে হচ্ছে এখানে চিড়িয়াখানা। তো পক্ষীধাম অর্থাৎ চিড়িয়াখানায় গিয়ে আহ বস্তু প্রদর্শ প্রদর্শনালয়ম গচ্ছন্তি। বস্তু প্রদর্শনালয় এটা মানে হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের বাংলা কি যেন, জাদুঘর, জাদুঘর। হ্যাঁ, জাদুঘর। তো প্রথমে কি যাবে, বিদ্যালয় থেকে ওরা চিড়িয়াখানায় যাবে। ওখানে গিয়ে তারপর হচ্ছে কি করবে, ওখান থেকে আহ বস্তু দর্শন করতে বা জাদুঘরে যাবে। এ দেখুন গাত্বা, তারপর খাদিত্বা, তারপর ক্রীড়িত্বা। এটা হচ্ছে ত্বাচ প্রত্যয়। এটা আপনাদের প্রত্যয় পড়ানোর সময় আসবে। এটা হচ্ছে আপনাদের মধ্যবর্তী পরীক্ষার পরে যখন প্রত্যয়গুলো সবগুলো পড়ানো হবে, তখন হচ্ছে এটা আসবে। এটার অর্থ হচ্ছে
করে, গিয়ে, খেয়ে, এমনটা বোঝায়, মানে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এখানে দেখুন প্রথম বাক্যে ছিল কি, যে বিদ্যালয় থেকে পক্ষীধাম বা চিড়িয়াখানা গিয়ে তারপর হচ্ছে জাদুঘরে যাবে। এরপর তত্রৈব উপাহারম খাদিত্বা উদ্যানম গচ্ছন্তি। তত্রৈব, সেখানে, তত্র এব, তত্র যোগ এব, দুটো যুক্ত হয়ে হয়েছে তত্রৈব। সেখানে হচ্ছে উপাহারাম, উপাহারাম মানে তো আমরা গতদিন পড়েছিলাম স্বল্প খাদ্য বা সকালে যে ব্রেকফাস্ট সেটার কথা বলছে, যে সেখানে হালকা খাবার খেয়ে, খাদিত্বা খেয়ে, উদ্যানম গচ্ছন্তি, উদ্যান মানে হচ্ছে পার্ক, কোন একটা পার্কে যাবে। তারপর উদ্যানে ক্রীড়িত্বা মন্দিরম গচ্ছন্তি, উদ্যানে কিছুক্ষণ খেলাধুলা করার পর তারা কোথায় যাবে? মন্দিরে যাবে। মন্দিরে শ্লোকম উক্তবা ভোজনালয়ম গচ্ছন্তি, মন্দিরে হচ্ছে ওরা শ্লোকম উক্তবা অর্থাৎ হচ্ছে আহ ওই যে যখন আরতি হয়, আরতির সময় যে কিছু কিছু শ্লোক একসাথে উচ্চারণ করে সবাই মিলে, ওটার কথা বলছে, যে শ্লোকম উক্তবা, ওভাবে শ্লোকগুলো বলে ভোজনালয়ম গচ্ছন্তি, ভোজনালয়ে যাবে, অর্থাৎ দুপুরের লাঞ্চটা করতে যাবে আর কি। এরপর পড়ুন। माता कति छात्राः गच्छन्ति भोः। হো হো, গতি মানে হচ্ছে কয়জন, আর ছাত্রাহা মানে ছাত্র শব্দ থেকে এসেছে, নর শব্দ থেকে যেরকম রাহা হয়, ছাত্র শব্দ থেকে ছাত্রাহা এসেছে বহু বচন, মানে কয়জন ছাত্ররা যাচ্ছে সেখানে, এটা জিজ্ঞেস করছে মা। এরপর হচ্ছে নিতাই প্রসাদ, আপনি পড়ুন। নিতাই প্রসাদ মহোদয়, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ দিদি। হ্যাঁ, পড়ুন। উম, প্রকাশः মম মম কক্ষায়াম। কক্ষায়াং সর্বোপি গচ্ছন্তি তে সর্বং সর্বে, ধনমত। হ্যাঁ তে সর্বে, হ্যাঁ, তে সর্বে ধনমপি আহ, দন্তে বন্তিः দত্তবন্তঃ, দন্তবন্তः ইতः পরম অহম একাকী তাতং আহ, পৃষ্ঠ পৃষ্ঠা পৃষ্ঠবা পৃষ্ঠবা, ঠিক আছে, পৃষ্ঠবা। পৃষ্ঠবা ধনং দদামি হুম, মাতা। আহ, একটু আমি এটা একটু অর্থ মাতাটা, বলে নিই। হ্যাঁ হ্যাঁ। বলছে মম কক্ষ্যায়াম, মানে আমার ক্লাসের সবাই, সর্বেপি, সর্ব যোগ অপি, অপি শব্দটা হচ্ছে সবাই, এমন বলছে যে সবাই যাচ্ছে। ওই আমরা সবসময় বলি না যে সবাই যাচ্ছে আমাকেও যেতে হয়, এরকম করে বলছে যে আমার ক্লাসের সবাই হুম, যাচ্ছে। দেখুন, কক্ষ্যা, কক্ষ্যা শব্দটা হচ্ছে আকারান্ত লতা শব্দ। লতা শব্দের সপ্তমীর এক বচনে যেরকম লতায়াম হয়, কক্ষ্যা এই শব্দ থেকে হয়েছে কক্ষ্যায়াম, মানে ক্লাসে, ওর ক্লাসে যারা যারা আছে সবাই যাচ্ছে। তে সর্বে ধনম হ্যাঁ, আপি দত্তবন্তঃ, তে সর্বে মানে তারা সবাই, ধনম আপি মানে টাকাও, দত্তবন্তঃ দিয়ে দিয়েছে, তারা দিয়ে সবাই টাকাও দিয়েছে, দিয়ে হ্যাঁ। দিয়েছে। ইতঃ পরম মানে আমি, ইতঃ পরম এটা হচ্ছে একটা অব্যয়, এটার অর্থ হচ্ছে এরপর হেন্স ফোর্থ, মানে আমি শুধু বাকি আছি, আহ, যার কারণে, হুম, আহ, ফলে, ফলে আমরা বাংলায় বলি না, ফলে এটা হতে পারে, তো এরকম। ইতঃ পরম হ্যাঁ, আহম একাকী তাতম পৃষ্ঠবা ধনম দদামি, মানে এ কারণে বা ফলে আমি একাই বাবাকে জিজ্ঞেস করে তারপর হচ্ছে টাকাটা দেব। এরপর পড়ুন। হ্যাঁ। মাতা স্ব স্বহ এব
তাতং পৃष्ट्वा ধনং ধনং নয়াতু নয়ন্তু নয়াতু নয়তু। হ্যাঁ, নয়তু। হ্যাঁ, তো কি বলছে শ্বাহ। শ্বাহ মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল এব তাতম পৃষ্ঠা মানে আগামীকালই তুমি বাবাকে জিজ্ঞেস করে ধন মানে ওই যে টাকার কথা বলেছে 150 টাকা ওটা নিয়ে যেতে বলছে। আহ, প্রকাশः আহ, অশ্- অশ্বাবা, এটা কি ঠিক আছে কি? অম্বায়াহ অশ্বাহ অম্বায়াহ অনুমতিঃ অম্বয়াः অনুমতিঃ প্রাপ্তা অর্থং কার্যং সমাপ্তম। হ্যাঁ, অর্ধম কার্যম য কার্যম হ্যাঁ, সমাপ্তম। তো কি বলছে মায়ের অনুমতি পেয়ে গেছি। মায়ের অম্বায়াহা ষষ্ঠীর একবচন লেগেছে। অম্বা শব্দ লতা শব্দ থেকে যেরকম লতা ইয়াহা হয়, অম্বা শব্দ থেকে হুম, এসেছে অম্বা ইয়াহা মানে মায়ের অনুমতি হুম। পেয়েছি। অর্ধম কার্যম সমাপ্তম মানে অর্ধেক কাজ শেষ। এরপর পিতা বলছে পিতা অস্ত বৎস হ্যাঁ, হ্যাঁ, বৎস বৎস কস্মিন বিষয়ে অনুমতি। পিতা বলছে বৎস কি বিষয়ে অনুমতির কথা হচ্ছে এটা বলছে। এরপর হচ্ছে অনামিকা সরকার হাত তুলেছেন, উনি পড়বেন। নমস্কার দিদি। নমস্কার। পিতা পরেরটা আচ্ছা। প্রকাশः तात तात মম বিদ্যালয়ে বিদ্যালয়ে আহ, প্রবাসার্থে সার্থম প্রবাসার্থং প্রক্সি ধাম গচ্ছন্তি অতঃ অতঃ দিদিটা একটু বলেন। পঞ্চশতাধিক শতম। পঞ্চ- পঞ্চাশত পঞ্চশতাধিকশতম হ্যাঁ, এক একশ एकस्य रूप्यकाणि एकस्य। रूपकाणि एकस्य। হ্যাঁ, তো প্রকাশ বলছে বাবা আমার বিদ্যালয়ে আহ শিক্ষা সফরের জন্য বা আনন্দ ভ্রমণের জন্য পক্ষীধাম বা চিড়িয়াখানায় যাচ্ছে। অতঃ মানে তাই 150 টাকা আহ 50 টাকা একজন থেকে নেওয়া হচ্ছে এরকম। পিতা সর্ব গচ্ছন্তি খলু সর্বে সর্বহ সার্ভে সর্বে হ উম, তদ তদ আহ, মিলি মিলিত মিলিত্বা মিলিত্वा গচ্ছন্তু আহ, বস্তু প্র- আহ, প্রদক আহ, প্রদর্শনালয়ং সম্যক সম্যক আহ, পর পশ্যতু। পশ্যতু। হ্যাঁ, তো বাবা কি বলছে সার্ভে গচ্ছন্তি হ্যালো সবাই মিলে যাচ্ছ কি এরকম করে বলছে। এরপর বলছে সার্ভাইহি সাহা মিলিত্বা গচ্ছতু সবার সাথে একসাথে থাকবে। বস্তু প্রদর্শনালয় সম্যক পশ্যতু মানে ওই যে জাদুঘরের কথা বলছে, যে হ্যাঁ। জাদুঘরের আহ, জিনিসগুলো ওখানে ভালোভাবে দেখো। प्रकाशः धन्यवादः तात तात
এবহ না, এটা ধন্য সহ। আচ্ছা, স- দিদি আরেকবার। স্বহ। সহ আহ, ধন ধনং, এটা তো হ্যাঁ, ধনং আহ, নেশ, এটা পারবো না উচ্চারণ করতে। নেষ্যামি। মানে নেষ্যামি। হ্যাঁ, এখানে দেখুন নেষ্যামি, এটা হচ্ছে আহ রিট লকার লেগেছে। ভবিষ্যৎকালে যেরকম রিট লকার লাগে সেরকম। হ্যাঁ, উত্তম পুরুষ এক বচনের শ্যামি লেগে নেষ্যামি হয়েছে। তো কি বলছে? আহ ধন্যবাদ বাবা। শ্বহ ধনম নেষ্যামি। আমি আগামীকাল যে ধনটা বা টাকাটা নিয়ে যাব। দেখুন এখানে একটা বিষয়, যে পশ্যতু বা নয়তু, এই শব্দগুলো এখানের বাক্যের কর্তা, কিন্তু এখানে যে যে ক্রিয়া বিভক্তিটা লেগেছে, অর্থাৎ যে তুটা লেগেছে, সেটা কিন্তু আমাদের এখনো পরিচিত নয়। এটা হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসেই পড়ানো হবে। বিভক্তির পরেই হচ্ছে আপনাদের আরো দুটো লকার পড়ানো হবে। সেটা একটা হচ্ছে লোট লকার, আর একটা হচ্ছে বিধিলিঙ্গ। লোট লকার কখন হয়? যখন হচ্ছে আদেশ বা অনুজ্ঞা বোঝায়। বাবা যখন ছেলের সাথে কথা বলছে, তখন কি এভাবেই বলবে যে নিয়ে যেও, খেয়েও। এটা এক অর্থে আদেশও হতে পারে, অথবা আম, উপদেশ বা অনুজ্ঞা এই অর্থে ব্যবহৃত হয়। তো আদেশ, উপদেশ, অনুজ্ঞা যখন হয়, তখন হচ্ছে আমরা লোট লকারটা ব্যবহার করি। এবং লোট লকারের হচ্ছে আমরা লট লকার বা লং লকারে যেরকম 9টা রূপ করেছি, 3টা পুরুষ 3টা বচনে, সেরকম লোট লকারের হচ্ছে 3টা পুরুষ 3টা বচনে আলাদা আলাদা রূপ আছে। এই তুটা হচ্ছে প্রথম পুরুষ এক বচনের রূপ। ধাতুর সাথে তু লাগে। খাদাতু, বাদাতু, পশ্যতু, নয়তু, এমনটা হয়। যখন হচ্ছে আমরা অনুজ্ঞার মতো করে বা আদেশের মতো করে কাউকে কিছু বলবো, তখন হচ্ছে এভাবে বলতে পারি। তো এখানে এই যে গল্পটাতে সপ্তমীর প্রয়োগটা ছিল। আর হচ্ছে আপনাদের যেহেতু পরীক্ষায় উচ্চারণের একটা টেস্ট আছে, সংস্কৃত এরকম একটা গল্প দিয়ে দেওয়া হবে, যেখানে হচ্ছে আপনাদের উচ্চারণ করে রেকর্ডিংটা পাঠাতে হবে, এবং ওটার উপর একটা মার্কস আছে। তো এখানে ওইটার জন্যই হচ্ছে এখানে গল্পগুলো পড়ানো হয়। আর এখানে এই গল্পটাতে হচ্ছে আমরা সপ্তমীর প্রয়োগ দেখেছি বিভিন্ন শব্দে। এরপর হচ্ছে আম, অনেকগুলো অব্যয় পেলাম, যেগুলোর ব্যবহার আমরা এখন শিখছি। অব্যয়ের ক্লাস যখন হবে, তখন আমরা আরো ভালোভাবে বলতে পারবো যে হ্যাঁ, এটা তো এখানে পড়েছিলাম, এটা এমন ছিল। আর আরেকটা কি ছিল, আর একটা প্রত্যয়, প্রত্যয়ের নাম শুনেছি, সেটা হচ্ছে তোয়াজ প্রত্যয়। এই যে গত্বা, খাদিত্বা, ক্রীড়িত্বা, উক্তবা, এগুলো হচ্ছে কখন হয়? যখন হচ্ছে অসমাপিকা ক্রিয়া নির্দেশ করে, অর্থাৎ একটা কাজ করে আরেকটা কাজ করব। তো যে কাজটা করার পর আরেকটা কাজ করতে যাব, ওই কাজটাতে হচ্ছে, মানে প্রথম কাজটাতে হচ্ছে আমরা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার যেটা নির্দেশ করে সেটা লাগাবো, এবং ত্বচ প্রত্যয় লাগাবো। এটা লাগিয়ে কি হয়? গত্বা, ক্রীড়িত্বা, বা আহ উক্তবা, তারপর পঠিত্বা, তারপর লিখিত্বা, এরকম করে হয়। আচ্ছা, তো এই গেল হলো আমাদের আজকের ক্লাসের টপিক। আজকের তাহলে প্রথম থেকে আমরা একবার চোখ বুলিয়ে আসি। হুম। তো এখানে হচ্ছে আমরা প্রথমে দেখেছি যে সপ্তমী কোথায় কোথায় প্রয়োগ হয়, এবং বাক্যে সপ্তমীটা কিভাবে খুঁজে বের করতে হয়। আমরা ক্রিয়াকে কখন, কোথায় বা কোন বিষয় দ্বারা প্রশ্ন করে সপ্তমীটা পাই। এরপর আছে বাক্যে প্রয়োগ। আমরা বিভিন্ন বাক্যে সপ্তমীর প্রয়োগটা দেখেছি। সাথে সাথে আরেকটা জিনিস দেখেছি, যে কোনো বাংলা বাক্যকে সংস্কৃততে রূপান্তর করতে হলে যে আমরা কোন প্রসেসে করব। মানে প্রথমে তার ক্রিয়াপত্র নির্ণয় করব, তারপর দেখবো যে বাক্যের কর্তাকে, কর্তার পুরুষ এবং বচন অনুযায়ী হচ্ছে ক্রিয়াপদটাকে আমরা ধাতু রূপের সাথে বিভক্তি লাগিয়ে সম্পূর্ণ করব। এরপর হচ্ছে একটা একটা প্রশ্ন করে, ক্রিয়াপদকে বিভিন্ন প্রশ্ন করে কোন শব্দে কোন বিভক্তিটা লাগছে সেটা নির্ণয় করব। এই নিয়মেই হচ্ছে আপনাদের যখন বাংলা থেকে সংস্কৃত বা সংস্কৃত থেকে বাংলায় রূপান্তর করতে বলবে অর্থটা, তখন হচ্ছে এই নিয়মগুলো, আহ, এই ধারাবাহিকতায় হচ্ছে করলে খুব সহজ হয়ে যায়।
এরপর হচ্ছে এখানে একটা গল্প পড়লাম যেটা হচ্ছে অনুমতিহি। এখানে কি ছিল, যে প্রকাশ নামক একটি ছেলে ছিল, তার মা বাবার কাছে হচ্ছে অনুমতি চাইছিল। কিসের অনুমতি? তাদের স্কুল থেকে হচ্ছে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছিল বা আনন্দ ভ্রমণে। কোথায় কোথায়? প্রথমে বলল যে পক্ষীধাম। পক্ষীধাম মানে হচ্ছে চিড়িয়াখানা। এরপর বলল কি, এরপর ছিল হচ্ছে বস্তু দর্শনালয় লয়ম। তাহলে কি, ওটা হচ্ছে জাদুঘর, যেখানে বস্তু দর্শন করা যায় বা বস্তু প্রদর্শনীতে রাখা রাখা হয়। এটা মিউজিয়াম বলে ইংলিশে ওটা। তাহলে দিদি, এর আগে একদিন গল্প পাঠ করানো হয়েছিল, এবং আজকেও, ভবিষ্যতে হয়তো বা আরো দুই একটা হবে। তো এই এই যে গল্পগুলো পাঠ করানো হচ্ছে বা আমাদের দ্বারা পড়ানো হচ্ছে, তাতে আমাদেরও যেমন উচ্চারণ বা আমাদের আরো দক্ষতাটা আরো ক্রমান্বয়ে বাড়ছে। তাই এই গল্পগুলো থেকেই কি পরীক্ষায় আসবে, নাকি অন্য কোনো গল্প সেখানে দেওয়া হবে? আপনাদের যেগুলো শ্রেণীতে পড়ানো হয়েছে এরকম একটা গল্পই থাকবে মধ্যবর্তী পরীক্ষায়। আর যখন হচ্ছে আপনারা একদম পাকাপোক্ত ভাবে এরকম সংস্কৃত দেখে পড়তে একদম শিখে যাবেন, তখন হচ্ছে মানে একদম ফাইনালে সেটা হচ্ছে ওটা গল্পটা পড়ানো না, মানে পড়ানো হয়নি এমন জায়গা থেকেও আসতে পারে, আবার পড়ানো হয়েছে এমন জায়গা থেকেও আসতে পারে। মানে তখন তো আপনারা পারবেন। এই যে এখন অক্ষরগুলো চিনছেন, এগুলো চিনে চিনে পড়া, তারপর উচ্চারণগুলো, এগুলো তো প্রায় অনেকটাই শেখা হয়ে যাচ্ছে এখন। তো মধ্যবর্তী পরীক্ষায় হচ্ছে আপনাদের হুম। এই কয়েকটা ক্লাসে যা যা পড়ানো হয়েছে ওখান থেকেই আসবে, এর বাইরে থেকে দেওয়া হবে না। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। তো এই সংক্রান্ত কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আজকের ক্লাস এইটুকুই। আমরা হচ্ছে শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করব। ও, ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्रीरामकृष्णार्पणमस्तु। সকলকে নমস্কার, শুভরাত্রি।